নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সামনে এসে গেছি আমার পরবর্তী ভিডিও নিয়ে, দ্য গ্রো টিউটোরিয়ালের পরবর্তী নিবেদন। আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর জন্য পথের দাবি রচনা নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা সকলে আমার এই দ্য গ্রো টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তার সঙ্গে পাশের বেল আইকনটি ক্লিক করো। আমরা জানি পথের দাবি উপন্যাসটির রচয়িতা, মূল উপন্যাসের রচয়িতা শরৎচন চট্টোপাধ্যায়। তিনি 1876 সালে জন্মগ্রহণ করেছিলেন। দীর্ঘ দিন পর যখন তার পড়াশোনার জীবনের ইতি ঘটে দারিদ্রতার কারণে, তারপরে তিনি সাহিত্যের জগতে পা রাখেন। তার প্রথম রচনা মন্দির একটি ছোট গল্প। এরপরে ধীরে ধীরে তিনি একের পর এক বাংলা সাহিত্যের ইতিহাসে মাইলস্টোন খাড়া করে দিয়ে গেছে। আমরা জানি শ্রীকান্ত, পথের দাবি, বড়দিদি, মেজ দিদি, এরকম অসাধারণ কিছু উপন্যাস আমাদের বাংলা সাহিত্যকে উপহার দিয়ে গেছে। এছাড়া বহু ছোট গল্প তার আমরা পাই। আমাদের দশম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত করা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের ষষ্ঠ এবং সপ্তম পরিচ্ছেদের একটি অংশ। আমরা সেই পরিচ্ছেদে দেখা যায় যে এখানে অপূর্ব প্রধান চরিত্র, যে কিনা শিক্ষিত মার্জিত একটি প্রতিবাদী যুবক। এছাড়া আমরা দেখতে পাই গিরিশ মহাপাত্র, তার অদ্ভুত বেশভূষা এবং তার অদ্ভুত কথাবার্তা আমাদের রহস্য জাগায়। এরপরে আছে আমাদের সামনে নিমাইবাবু, যিনি আমরা দেখতে পাই এক ইংরেজ কর্মচারী, উচ্চ পদস্থ পুলিশ অফিসার। এছাড়া রয়েছে জগদীশবাবু, যিনি কিনা নিমাইবাবুর সহকর্মী, তিনিও পুলিশ অফিসার। এছাড়া রয়েছে রামদাস তলোয়ারকার, যিনি মারাঠি শিক্ষিত যুবক এবং আমাদের অপূর্ব সহকর্মী। এরপরে রয়েছে একটি খ্রিস্টান মেয়ে, তাকে আমরা খুব অল্প সময়ের জন্য তার সম্পর্কে জানতে পারি। সে অপূর্বর প্রতিবেশী, অপূর্বর ঘরে চুরি হলে সে সমস্ত হিসেব নিকেশ করে রাখে। এইভাবে আমাদের এই গল্পের এই কিছু কিছু চরিত্রের মধ্যে দিয়ে আমাদের এই গল্পটিকে উজ্জ্বল করে তোলা হয়েছে। আমরা প্রথমে দেখতে পাবো যে প্রেক্ষাপটে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসটি লিখেছিলেন 1926। আমরা জানি এই সময় আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, চৌরাচৌরির ঘটনা, একের পর এক আন্দোলন ভারতবর্ষে ইংরেজ ভিতকে নাড়িয়ে দিয়েছে। ঠিক সেই সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার অমর সৃষ্টি রাজনৈতিক একটি উপন্যাস লিখলেন পথের দাবি, যেখানে তিনি একটি মানুষকে, সব্যসাচী মল্লিক নামে একজনকে পলিটিক্যাল সাসপেক্ট করে তুললেন এবং ইংরেজ সরকার ভয়ে ভীত হয়ে গেল। এরকম একটি ক্যারেক্টার যে কিনা ইংরেজ সরকারের ভিতকে নাড়িয়ে দিল। ইংরেজ সরকার সারা পৃথিবী, সারা ভারতবর্ষ জুড়ে তাকে সন্ধান করছে, কিন্তু তাকে খুঁজে পেল না। দেখা গেছে ইংরেজ সরকার বাধ্য হয়ে যখন এই উপন্যাসটি বাইরে যখন ছড়িয়ে পড়ল, বিপ্লবীদের মনে নতুন আশার সঞ্চার ঘটালো, ভারতবাসী যখন সাহিত্য এরকম একটি উপন্যাস পেয়ে ভারতবাসী যখন জেগে উঠছে বিপ্লবী মন্ত্রে, ঠিক তখন ইংরেজ সরকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই রাজনৈতিক উপন্যাসটি আইন করে বন্ধ করে দিলেন। কিন্তু ভারতবাসীর মন থেকে এই বিপ্লববাদ আর আন্দোলনকে ঘোচাতে পারল না। পথের দাবি মানুষের মনে ছড়িয়ে যায় এবং বিপ্লবী মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে প্রতিটি মানুষ এই উপন্যাসটিকে গ্রহণ করেছিল। আমরা দেখতে পাবো এর কাহিনীতে যে পথের দাবি উপন্যাসে দেখা যায় দেশ মাতৃকাকে নিয়ে যে রচনাটা করা হয়েছে, কিন্তু সেই দেশ মাতৃকার সম্পূর্ণ আলোচনা আমাদের পাঠ্যক্রমে অন্তর্গত করা হয়নি। শুধুমাত্র ষষ্ঠ এবং সপ্তম পরিচ্ছেদের সামান্য অংশ আমাদের এই পাঠ্যক্রমে তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে দেখা যায় প্রথমেই দেখতে পাবো জনছায়ক বাঙালি বর্মা থেকে রেঙ্গুন এসেছে কাজের সন্ধানে। তারা তেল কোম্পানিতে কাজ করত। সন্দেহজনক হওয়ায় জাহাজ ঘাটে থেকে তাদেরকে তুলে নিয়ে এসে থানায় রাখা হয়। থানায় বড়বাবু এবং নিমাইবাবু এবং জগদীশবাবু তাদের তীরের তরঙ্গ এবং সব কিছু সন্ধান করে তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু তাদেরকে বিশেষ একটি মানুষের উপর তাদের নজর যায়, সে হলো গিরিশ মহাপাত্র। তাকে পলিটিক্যাল সাসপেক্ট মনে করে তাকে সামনে
আনা হয় এবং সামনে আনার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তার যে বেশভূষা ছিল, পোশাক পরিচ্ছদ ছিল, তা এতই বাহার যে সকলের হাস্যরসাত্মকের ভাবের উদয় হয়। অপূর্ব ঠিক সেই স্থানে গেল তার একটি অভিযোগ জানাতে, কারণ গত রাতে তার ঘরে চুরি হয়েছিল। সেই চুরির অভিযোগ জানাতে গিয়ে দেখছে এরকম এক কীর্তি, এক অদ্ভুত বেশভূষাধারী মানুষকে নিয়ে পুলিশ স্টেশনে রঙ্গ তামাশা করছে। তাই অপূর্ব নিজের অভিযোগ জানাতেই ভুলে যায়। কিন্তু অপূর্ব বুঝতে পেরেছিল যে এই যে গিরিশ মহাপাত্রই হলো প্রকৃত পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, যাকে কিনা সমগ্র ইংরেজরা খোঁজার জন্য রেলওয়ে স্টেশন, জাহাজঘাট সমস্ত জায়গায় পুলিশ প্রহরার ব্যবস্থা করেছে। অথচ এই মানুষটি, এই গিরিশ মহাপাত্র ওই পুলিশ অফিসারদের সঙ্গে বিভিন্ন ছলনা করে ওখান থেকে বেরিয়ে আসে। অপূর্ব এই বিষয়টি বুঝতে পারলেও যে নিমাই এবং পুলিশ অফিসার নিমাইবাবু এবং জগদীশবাবুকে কোনো ক্রমে বুঝতে দেয় না, বরং আমাদের অপূর্ব নিমাইবাবুকে বলে, কাকাবাবু একে ছেড়ে দিতে পারেন, আপনি যাকে খুঁজছেন সে যে এ নয় তা আমি জামিন হতে পারি। কিন্তু অপূর্বর মনের মধ্যে ওই চরিত্র এমনভাবেই রেখাপাত করে যে সারা দিন ওই চরিত্রকে নিয়ে ভাবতে থাকে। কারণ উনি বললেন, এত বড় মানুষ, এত বড় ক্ষমতাশালী, যে কিনা এই পুলিশদের সামনে ধুলো দিয়ে একেবারে চলে গেল, পুলিশ তাকে ধরতেও পারলো না। তিনি এই বিপ্লবীদেরই নিজের পরম আত্মীয় বলে গ্রহণ করেন এবং তিনি তার বুকের ক্ষোভ চেপে রাখতে পারেন না। তলোয়ারকারের কাছে তাদের সমস্ত ক্ষোভ ব্যক্ত করে যে, দেখো তলোয়ারকার, এই বিপ্লবীদের সমর্থন করার জন্য যদি আমার কোনো সমস্যা হয়, কোনো জেল হয়, জরিমানা হয়, আমি তা মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু তবু আমি বলবো এই বিপ্লবীরা হলো আমার সব থেকে প্রিয় এবং সব থেকে আপন। এইভাবে আমাদের এই রচনা অংশটি ধীরে ধীরে এগোতে থাকে। দেখা যায় পুনরায় আবার আমাদের অপূর্বর সঙ্গে গিরিশ মহাপাত্রের রেলওয়ে স্টেশনে দেখা। সেই রেলওয়ে স্টেশনে দেখার পর কথোপকথন হয়। গিরিশ মহাপাত্র জানিয়ে দেয় যে, বাবু আপনি যা ভাবছেন আমি তা নই, ঝুটামুটা আমাকে হয়রান করা, এরকম এক বাক্য দেয়। কিন্তু অপূর্ব জানিয়ে দেয় যে, না দেখো, আমি পুলিশ অফিসার নই, আমি সাধারণ মানুষ। এরপরে গিরিশ প্রণাম করে তার পথে চলে যায়। অপূর্ব ভামু যাওয়ার জন্য ট্রেনে চেপে বসে। অপূর্ব তখন আলোচনা প্রসঙ্গে জানায় যে, এই যে ভারতীয় বলে তাকে বিভিন্ন জায়গায় ইংরেজদের কাছে অপমানিত, লাঞ্ছিত হতে হয়েছে। এমন এক সময় গেছে রেলওয়ে স্টেশনে অপূর্বকে লাথি মেরে স্টেশন থেকে বার করে দেওয়া হয়। স্টেশন মাস্টারের কাছে অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ প্রত্যাখ্যান করে এবং আর কি, এই ছোড়ারা যে অপূর্বকে ভারতীয় বলে লাথি মেরে স্টেশন থেকে বার করা হয়, এই জন্য কোনো ভারতীয়রা প্রতিবাদ করেনি, বরঞ্চ তারা মারের পরে এসে জিজ্ঞেস করেছিল যে, আপনার হাত পা ভাঙনি তো। এইভাবে ভারতীয়দের মেরুদণ্ড যখন শেষ হয়ে গেছে, তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি উপন্যাসের যে লিখনী, তার মাধ্যমে মানুষের, ভারতীয়দের মনুষ্যত্ববোধ, জাতীয়তাবোধ জাগিয়ে তোলা হয়েছে। আর অপূর্ব আমাদের সেই সার্থক প্রতীক হয়ে উঠেছে। তার সঙ্গে আমাদের গিরিশ মহাপাত্র, অর্থাৎ সব্যসাচী মল্লিক রূপী গিরিশ মহাপাত্র আমাদের সামনে একটা উদাহরণ হয়ে রয়েছে। তা আমরা প্রিয় ছাত্রছাত্রী, আমরা এই কাহিনীর কিছু কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে আমি যখন বিস্তারিত পড়ব, তখন তোমরা লাইন বাই লাইন যখন আমি বুঝিয়ে যাব, তখন আরও পরিষ্কার হবে। তা আমি আজকে তোমাদের এক পৃষ্ঠা পড়ব, পথের দাবি রচনা অংশের একটি পৃষ্ঠা আমি তোমাদের পড়ে শোনাবো এবং তোমরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবে। যেখানে যেখানে আন্ডারলাইন করা হবে আমি বলে দেবো, তোমরা আন্ডারলাইন করবে। সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। দেখো, প্রথমেই রয়েছে, সবাই লক্ষ্য করবে, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়ে দেখা গেল সম্মুখের হলঘরে জনাছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটুলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে, তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হয়েছে। ইহারা সকলেই উত্তর বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানার মিস্ত্রির কাজ করছিল। সেখানের জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুন চলিয়া আসিয়াছে।
ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্র পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইল। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল। এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে, তোমরা দাগ দিয়ে নিতে পারো। লোকটি কাশিতে কাশিতে আসিল, অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়া গেছে। বয়স 30-32-এর বেশি নয়, এটাও দাগ দিতে পারো, কিন্তু ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহী, তা এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, তা ভয় হয় এখানে খেলা চলবে না। সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহাদি কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকিয়াছে। মৃত্যু সেখানে প্রবেশ করিতে সাহস করে না। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষা, বাহার ও পরিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহসা কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ শোলনাই বজায় আছে। লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা স্বীকার করতেই হবে। কি বলো অপূর্ব? এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাহি বললেই চলে। এবার আমরা অপূর্ব ওই গিরিশ মহাপাত্রের বেশভূষার পরিচয়টা পাচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এটাও নোট করবে। এমনি করে ছোট করিয়া ছাটা, মাথায় চেরা সিথি, অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধ ঘর ভরিয়া উঠিয়াছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তাহার বুক পকেট হইতে বাগাকা একটি রুমালের কিয়াদ অংশ দেখা যাইতেছে। উত্তরীয়র কোনো বালাই নেই। পরনে বিলেতি মিলের কালো মখমল সারের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর উপর লাল ফিতে দিয়ে বাঁধা বার্নিশ করা পামসু, তলাটে মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো। এইসব সকল লাইন দিয়ে প্রশ্ন আসে, আমরা তাই কোট করতে পারি। হাতে একগাছি হরিণীর সিংহের হাতল দেওয়া বেতের ছড়ি, কয়েকদিনের জাহাজের দখলের সমস্তই ময়লা হইয়া উঠিয়াছে। ইহার আপাদমস্তক অপূর্ব পার পার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে নয় তাহা আমি জামিন হতে পারি। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারটা একবার ভেবে দেখুন, এটাও দাগ দেবে। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়াইল, কহিলেন, তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র। তুমি তেলের খনিতে কাজ করছিলে না? এখন রেঙ্গুনি থাকবে। তোমার বাক্স বিছানা তো খানার তল্লাশি হয়ে গেছে। দেখি তোমার ট্যাকে ও পকেটে কি আছে। যাই হোক, আমরা এই পর্যন্ত আজকে পড়লাম। এইটুকুর মধ্যে গিরিশ মহাপাত্রের শারীরিক যে কাঠামো, শারীরিক যে বৈশিষ্ট্য এবং পোশাকের বৈশিষ্ট্য আমরা পেয়েছি। এইটুকু তোমরা ভালো করে শুনবে। আমি এর পরবর্তী অংশ তোমাদের সামনে নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। তার আগে আবারও বলছি, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তার সঙ্গে আমার এই চ্যানেলটিকে দ্য গ্রো টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করবে। তোমরা ভালো থেকো আমার প্রিয় ছাত্রছাত্রীগণ।